টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে, এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে। এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না। কোর্টে যাওয়ার পরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমন ভাবে তাকানো হয়, আমাদেরকে এমন ভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিস্ট্রি বিমানবন্দর দিয়ে আসলাম সেখানে আসলে আসার পরে সেখানে জাস্ট দুইটা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে তারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে, আর একটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, সেইপি, সাধারণ, এইটা সেটা। এয়ারপোর্টে আসার সাথে সাথে আমার লাগেজটা, আমি আগে যখন ডোমেস্টিক ফ্লাইটে যখন যাইতাম তখন হচ্ছে আমি কখনোই আই নেভার ইউজ ভিআইপি গেট অর এনিথিং। আমি যখন গত এই ইংল্যান্ডে আসার পথে নামার সাথে সাথে দুইজন এসে লাগেজটা দেয় নিয়ে, স্যার স্যার আপনার তো 2 ঘন্টা আছে, এই রুমে বসেন, এখানে কফি, এটা সেটা, এবং কোনো হ্যাসেলই বুঝি নাই। আর এর আগে যখন যাইতাম 6-7 বার যখন বিভিন্ন ডোমেস্টিক জায়গায় গিয়েছে, ওখানে লাইন ধরতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, এবং আমাদের হয়তো জুতা খোলা লাগে না, কিন্তু আমরা যখন দেখতাম মানুষ জুতা খুলতে হয় মনে হয় যে একটা ডাকাত বা চোর দেশ থেকে অনেকটা, মানে 8-10 বছর পরে যদি বিদেশে যায় প্রিয়জনদের দৈনিক কিছুটা নিয়ে যায়, এগুলা কেটে কেটে হচ্ছে এয়ারপোর্টে রেখে দেওয়া হয়। একটা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে তাকে ট্রিট করা হয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আসাদুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোন না কোন একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি এবং এটাই শেষবার। এবং আসাদুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোন না কোন একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি এবং এটাই শেষবার। এবং আমি এটা নিশ্চিত করতে চাই, আনটিল এন্ড আনলেস আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস, ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যখন এয়ারপোর্টে যাই সেই জায়গা থেকে হচ্ছে আমাদের দুর্গতি শুরু। এয়ারপোর্টে যাওয়ার পরই মনে হয় যে আমরা এই দেশের মানুষ না, আমাদের দিকে এমন ভাবে তাকানো হয়, আমাদেরকে এমন ভাবে ট্রিট করা হয়, আমরা মনে হয় যে আমরা দেশের জন্য একটা বোঝা। এটা আমাদের এক দীর্ঘ সময়ের একটা বাস্তবতা, আমাদের এটা রাষ্ট্রীয় দুর্বলতা এবং আমাদের কাঠামোগত একটা দুর্বলতা যে আমরা এখনো পর্যন্ত, আমি যখন হিস্ট্রি বিমানবন্দর দিয়ে আসলাম সেখানে আসলে আসার পরে সেখানে জাস্ট দুইটা গেট ছিল। একটা গেট ছিল যে এখানে তারা ইউরোপিয়ান পাসপোর্ট শুধুমাত্র হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে, আর একটা হচ্ছে নন ইউরোপিয়ান পাসপোর্ট যারা হোল্ড করে তারা একটা গেট দিয়ে যাবে। অথচ আপনি বাংলাদেশে যান, আপনি গিয়ে দেখবেন ভিআইপি, সিআইপি, এইপি, সেইপি, সাধারণ, এইটা সেটা। অথচ দেখেন এই ভিআইপি মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে দেশ থেকে বিদেশে টাকা পাচার করে। যারা টাকা পাচার করেছে, বিদেশে বেগম পাড়া বানাইছে, এবং এই যে দীর্ঘ সময় লুট করে এখন বিদেশে টাকা পাচার করে এই লুটের টাকা গতকাল হচ্ছে দুবাই একজনকে ধরেছে। এই তাদেরকে হচ্ছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিআইপি মর্যাদা দিয়ে দেখা যায় তারাই হচ্ছে কখনোই সাধারণ মানুষের দুর্ভোগটা বোঝার চেষ্টা করে না। তো সেই জায়গা থেকে আপনারা যেটা বলেছেন আমিও দেখেছি, যেমন আসলে কি কাঠামোটা এমন, আমি 2026-এর ফেব্রুয়ারির আগে এক ধরনের রাষ্ট্রীয় এক ধরনের একটা পরিচয় ছিল, তারপর একটা পরিচয় বর্তমানে আমি হোল্ড করি। এই কাঠামোটা এমন একটা কাঠামো যেখানে আপনাকে আসলে স্যার হইতে বাধ্য করবে। আপনি গাড়ি থেকে নামার আগে 3 জন এসে গাড়ির দরজাটা খুলবে, এবং আপনি যদি কোনো ক্রমে গাড়ির দরজাটা নিজে খুলেন, আপনার অধীনস্থ যারা তারা আপনাকে এমন একটা সেন্স দিবে যে আপনি বিশাল এক অপরাধ করে ফেলছেন, এবং 2টা বাক্য বললে অন্তত 12 বার স্যার বলবে যে স্যার স্যার জি স্যার 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 স্যার, মানে কাইন্ড অফ সেন্স ইউ উইল বি গিভেন যে আপনি 15 দিন না যাইতেই হচ্ছে আপনি একটা ফিল করবেন যে আপনি, মানে আমরা করি না যে আমরা সবাই ইকুয়াল, কিন্তু ওই সময় একটু পরে মনে হবে, কিছুদিন পরে মনে হবে আমরা মোর ইকুয়াল, কারণ রাষ্ট্র তো আমাকে কিছু সুযোগ সুবিধা দেয়, আমার অধীনস্থ কিছু মানুষ থাকে, আমাদের সিস্টেমটা আসলে আমাকে ভিআইপি হইতে বাধ্য করে। এয়ারপোর্টে আসার সাথে সাথে আমার লাগেজটা,
আমি আগে যখন ডোমেস্টিক ফ্লাইটে যখন যাইতাম তখন হচ্ছে আমি কখনোই আই নেভার ইউজ ভিআইপি গেট অর এনিথিং। আমি যখন গত এই ইংল্যান্ডে আসার পথে নামার সাথে সাথে দুইজন এসে লাগেজটা দেয় না, স্যার স্যার আপনাদের 2 ঘন্টা আছে, এই রুমে বসেন, এখানে কফি এটা সেটা, এবং কোনো হ্যাসেলই বুঝি নাই। আর এর আগে যখন যাইতাম 6-7 বার যখন বিভিন্ন ডোমেস্টিক জায়গায় গিয়েছি, ওখানে লাইন ধরতে হয়েছে, জুতা খুলতে হয়েছে, এবং আমাদের হয়তো জুতা খোলা লাগে না, কিন্তু আমরা যখন দেখতাম মানুষ জুতা খুলতে হয়, মনে হয় যে একটা ডাকাত বা চোর দেশ থেকে অনেকটা মানে 8-10 বছর পরে যদি বিদেশে যায়, প্রিয়জনদের দৈনিক কিছুটা নিয়ে যায়, এগুলা কেটে কেটে হচ্ছে এয়ারপোর্টে রেখে দেওয়া হয়। একটা তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে তাকে ট্রিট করা হয়। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আসাদুল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্টে আমি আমার জায়গা থেকে পরিবর্তন তো শুরু করতে হয় কোন না কোন একটা জায়গা থেকে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমার জীবনে লাস্ট এইখানে আসার পথে ভিআইপি ব্যবহার করেছি, এবং এটাই শেষবার। এবং আমি এটা নিশ্চিত করতে চাই, আনটিল এন্ড আনলেস আমরা সবার জন্য ইকুয়াল সার্ভিস এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত সবার জন্য ইকুয়াল সার্ভিস, ইকুয়াল ট্রিটমেন্ট আমরা এনশিওর করতে পারছি, ততদিন পর্যন্ত এই ভিআইপি সার্ভিস আমি ব্যক্তিগতভাবে পরিহার করলাম। এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করব না। একই সাথে সাথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, সংসদে হোক এবং পলিসি মেকিং এ হোক, সব জায়গায় চেষ্টা করব প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, বিভিন্ন ডায়াসপোরা কমিউনিটি রয়েছে, তাদের যেন কোনোভাবেই আপনার হচ্ছে এই এয়ারপোর্টে হয়রানি যেন বন্ধ করা হয়। একই সাথে সাথে সিলেটের এয়ারপোর্টকে যেন আধুনিকায়ন করা হয়, এবং এবং আপনার এই যে হিথ্রো থেকে সিলেটের যে আপনারা সরাসরি যে যোগাযোগের বিষয়টা বলেন, সেটার কারিগরি অথবা হচ্ছে সেটার সমীক্ষা নিশ্চিত করবে, সেটাকে আমি জেনে আসলে কথা বলতে হবে। আমি জাস্ট পলিটিক্যালি বলে গেলাম যে এটা ওকে ফাইন, আমি গিয়া আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যে বলে দিলাম সেটা হবে না। আমাকে আগে এই জিনিসটা বুঝতে হবে, বোঝার পরে সেই বিষয় তবে আমি আমার জায়গা থেকে সে বিষয়ে কথা বলবো, যাতে করে আপনার দুর্ভোগ যেন লাঘব পায়। আমরা এখন যে জায়গাতে আছি, আরে ভাই সজোরের বন্ধ করেন না, যে জায়গার উদ্দেশ্যে এই জায়গাতে আসা, এইটা এই জায়গাটা, এটা বাবে কি বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, হ্যাঁ সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই, হ্যাঁ ওনার মাকবারা, ওনার কবর হলো এই ওয়ালটার ভিতরে, ঠিক আছে, এই বাউন্ডারির ভিতরে হলো ওনার কবর। ওনার নামে মসজিদ করছে, হ্যাঁ এই বড় মসজিদটা। আর আপনার দেখতে হচ্ছে আমরা সিলগড়ে উঠলে বাম পাশে যে ইয়ারা দেখেছি, ওটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর, যে ইহুদি ছিল আল্লাহ রাসূলকে যে রক্তাক্ত হয়েছিল, 3 বার বেহুশ হয়েছিল, ওই ক্ষেত্রে রক্তাক্ত হয়েছে জায়গাটা এখানে, আর এখান থেকে গিয়ে 3 বার বেহুশ হয়েছে, আর সামনে ওই ক্ষেত্রে গিয়ে ওই ইহুদি আল্লাহ রসুলকে দয়া লাগছে, মায়া লাগছে, নিয়ে তার বাগানের মধ্যে বসাইয়া আঙ্গুর এবং পানি পান করাইছিল, বুঝেছেন। ওইখানে একটা মসজিদ আছে, হ্যাঁ ওইখানে বাগান, হ্যাঁ ওইখানে আমরা যাবো। তাহলে আমরা যেখানে রক্তাক্ত হয়েছে চিহ্ন মানে কিছু নাই, জাস্ট শুধু জায়গাটা একটু দেখে আমরা তাড়াতাড়ি এসে যাবো। আসেন।